হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। ইউপিএসসি প্রিলিমস 2020-র যে টেস্ট সিরিজ চলছে সেখানে এটা থার্ড ভিডিও, কোয়েশ্চেন নাম্বার 41 থেকে আলোচনা করব। তো যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্কস দেওয়া রয়েছে। তো সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 1, স্টেটমেন্ট 1, Right to Information Act 2005 provides for creation of information commissions at the national, state and district level. Number 2, complaints pertaining to branch offices of national PSUs located in states are looked into by the State Information Commission. তাহলে এখানে বলা রয়েছে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুযায়ী স্টেট, ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে ইনফরমেশন কমিশন তৈরি করা হয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুযায়ী। স্টেটমেন্ট নাম্বার 2 বলছে যে এই যে কমপ্লেন করা হয়, এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের এগেনস্টে কমপ্লেন করা হয়, সেটা দেখে ওই স্টেট ইনফরমেশন কমিশন সেটা সেই সম্পর্কে সেই কমপ্লেনগুলো গ্রহণ করে। তো এখানে স্টেটমেন্টের মধ্যে which of the statement given above is are correct? Number 1 only, 2 only, both 1 and 2, neither 1 nor 2. তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইদার 1 নর 2। কারণ কি? কারণ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুযায়ী ন্যাশনাল ইনফরমেশন কমিশন তৈরির কথা বলা হয়েছে, স্টেট ইনফরমেশন কমিশন তৈরির কথা বলা হয়েছে এই আইনে, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে কোনো ইনফরমেশন কমিশন তৈরির কথা বলা হয়নি। সুতরাং স্টেটমেন্ট 1টা ভুল হয়ে যাচ্ছে। স্টেটমেন্ট 2 কি বলছে? এই যে কমপ্লেন্টগুলো দেখে এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের যে এই সমস্ত যে কমপ্লেন্টগুলো আসে বিভিন্ন অফিস থেকে বিভিন্ন ব্রাঞ্চে, তো সেইগুলো স্টেট ইনফরমেশন কমিশন দেখে না, এটা দেখে স্টেট গভর্নমেন্ট। যে অফিস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, এই সমস্ত ধরনের যে এর উপরে যে কমপ্লেনগুলো রাইট টু ইনফরমেশন অ্যাক্টের এগেন্সে আসে, সেটা দেখে স্টেট ইনফরমেশন কমিশন নয়, সেটা দেখে স্টেট গভর্নমেন্ট। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে অ্যান্সার ডি। এরপর নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফাংশনস আর পারফর্মড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হয়েছে, অর্থাৎ সংবিধান সভা কি কি দায়িত্ব পালন করেছিল। নাম্বার 1, এনাক্টমেন্ট অফ দ্য অর্ডিনারি ল, সাধারণ যে আইন সেটা তৈরি করা। নাম্বার 2, অ্যাডপশন অফ ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত গ্রহণ করা। নাম্বার 3, ইলেকশন অফ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম প্রেসিডেন্টকে ইলেক্ট করা। এটা সংবিধান সভা যেটা তৈরি হয়েছিল, সেই সংবিধান সভার এটা দায়িত্ব ছিল। তো এখানে কোন কোনগুলো সঠিক, কোন কোনগুলো ভুল, 1 বা 2, 1 3, 2 3 অথবা 1 2 3। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 2 3, তিনটেই ঠিক। সাধারণ আইন তৈরি তো অবশ্যই সংবিধান সভার কাজ ছিল, এবং এরা জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল। যেটা গ্রহণ করা হয়েছিল ন্যাশনাল অ্যান্থেম, যেটা জাতীয় সঙ্গীত, সেটা গ্রহণ করা হয়েছিল 24শে জানুয়ারি 1950, অর্থাৎ সংবিধান সম্পূর্ণভাবে প্রণয়নের ঠিক দুদিন আগে। এবং ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল 1947-এর 22শে জুলাই। তো মনে রাখতে হবে ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ সময়টা একটু গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ অনেক সময় এগুলো ওই ডান দিক বাম দিক মেলাতে দেওয়া হয়, সময়গুলো দিয়ে কোন কোন ডেটে এবং কোন বছরে এটা দেওয়া হয়েছিল। সুতরাং সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সংবিধান সভায় এরা কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে, সেটাও হয়েছিল 24শে জানুয়ারি 1950, অর্থাৎ ওই যেদিন ন্যাশনাল অ্যান্থেম গ্রহণ করা হয় সেদিনই কিন্তু ওই রাজেন্দ্র প্রসাদকে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা হয়েছিল। তো যাই হোক, এটা ছিল সামগ্রিকভাবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কাজ সেইগুলো। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং স্টেট পাবলিক সার্ভিস কমিশন। স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে সেইগুলো সম্পর্কে। নাম্বার 1, 1/2 of the member of the commission should be
পার্সনস ফ্রম এসটি, এসসি অ্যান্ড ওবিসি। এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মধ্যেকার 1/2 অর্থাৎ অর্ধেক থাকবে এসটি, এসসি এবং ওবিসি সম্প্রদায় থেকে। Number 2, member of the State Public Service Commission can be removed by the governor of the respective state. ওই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যিনি মেম্বার থাকবেন, যারা মেম্বার থাকবেন তারা গভর্নর দ্বারা রিমুভ হতে পারেন। গভর্নরের ক্ষমতা আছে তাদেরকে রিমুভ করার। এখানে কোনটা সঠিক? একটা সঠিক, দুটো সঠিক, বা দুটোই সঠিক বা দুটোই ভুল। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইদার ওয়ান নর টু। কোনোটাই এখানে কিন্তু কারেক্ট নয়। আমরা স্টেটমেন্টগুলো একটু দেখব যে 1/2 অফ দ্য মেম্বার অফ দ্য কমিশন শুড বি পার্সনস অফ এসটি, এসসি অ্যান্ড ওবিসি। এটা কিন্তু কারেক্ট নয়। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে নিয়োগ পদ্ধতি বা এখানে কতজন সদস্য থাকবেন এই সম্পর্কে কিন্তু কোনো কিছুই সংবিধানে স্পেসিফাই করা নেই। আমাদের সংবিধানে সংবিধান স্বীকৃত একটা পদ স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এটা সংবিধান স্বীকৃত। তো এখানে কিন্তু স্পেসিফাইড করা নেই, এটা সম্পূর্ণভাবে গভর্নরের হাতে ছাড়া আছে যে এখানে সদস্য সংখ্যা কত হবে, কীরকমভাবে তাদের নিয়োগ করা হবে বা তাদের কোয়ালিফিকেশন কী হবে, সেটা কিন্তু গভর্নরের ওপর ডিপেন্ড করছে। গভর্নর ঠিক করবেন। এখানে কিন্তু কোনো স্পেসিফিকেশন নেই কনস্টিটিউশনে। আরও একটা বিষয়, এখানে শুধুমাত্র এটুকু বলা আছে যে অর্ধেক মেম্বার তাদেরকে বিগত 10 বছরে অন্তত 10 বছর তাদেরকে কোনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাকে এমপ্লয়ি হিসেবে অন্তত 10 বছরে তাকে কাজ করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 বছরে। শুধুমাত্র এটুকুই বলা আছে। অর্ধেক মেম্বার কিন্তু সমস্ত মেম্বারের জন্য নয়, অর্ধেক মেম্বারের জন্য এটা কিন্তু থাকতে হবে, এটা বলা আছে। আর বাকি অংশটা গভর্নরের ওপর ছাড়া আছে। তো প্রথম যে স্টেটমেন্টটা সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কারণ এরকম কিছু স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে কোনো কিছু স্পেসিফাইড করা কিন্তু নেই। যাই হোক, এরপর সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে, গভর্নর এদের রিমুভ করতে পারেন, এটাও ভুল হয়ে যাচ্ছে। কারণ গভর্নর কিন্তু এদের অ্যাপয়েন্টমেন্ট গভর্নরই দিচ্ছেন। স্টেট পাবলিক সার্ভিস কমিশনে যারা মেম্বার রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্ট করছেন গভর্নর। স্টেট পাবলিক সার্ভিস কমিশনে যারা মেম্বার রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্ট করছেন গভর্নর। কিন্তু রিমুভ করার ক্ষমতা, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের রিমুভ করার ক্ষমতা শুধুমাত্র প্রেসিডেন্টের হাতে আছে, গভর্নরের হাতে নেই। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং এদেরকে রিমুভ করা যায়, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বারদের রিমুভ করা যায় ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বারদের যেভাবে রিমুভ করা যায় সেই একই পদ্ধতিতে কিন্তু এদের রিমুভ করা যায়। তো এক্ষেত্রে গভর্নরের রিমুভ করার পাওয়ার নেই, শুধুমাত্র অ্যাপয়েন্ট করছেন কিন্তু গভর্নর। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বডিজ সাবমিটস দেয়ার অ্যানুয়াল রিপোর্টস টু দ্য প্রেসিডেন্ট? এর মধ্যে কোন কোন বডি যারা প্রেসিডেন্টের কাছে বছরে তাদের রিপোর্টটা দেন, প্রেসিডেন্টের কাছে দেন? নাম্বার 1, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। নাম্বার 2, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। নাম্বার 3, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, 3 অনলি। শুধুমাত্র সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কিন্তু প্রেসিডেন্টের কাছে তাদের অ্যানুয়াল রিপোর্টটা দেন, প্রকাশ করেন, প্রেসিডেন্টের কাছে দেন। কিন্তু এই সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বা স্টেট ইনফরমেশন কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা এই যে হিউম্যান রাইটস কমিশন যেটা রয়েছে, সেই হিউম্যান রাইটস কমিশন কিন্তু সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তাদের রিপোর্টটা দেন। এই সেন্ট্রাল ইনফরমেশন কমিশনও তাই, আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও তাই, এরা প্রেসিডেন্টের কাছে দিচ্ছেন না। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে এ, 3 অনলি। এরপর নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং ইভেন্টস। ঘটনাক্রম দেওয়া রয়েছে কোনটার পর কোনটা হয়েছে। নাম্বার 1, সেপারেশন অফ অন্ধ্রপ্রদেশ ফ্রম মাদ্রাস। মাদ্রাজ রাজ্যটা থেকে অন্ধ্রপ্রদেশের পৃথকীকরণ। নাম্বার 2, সেপারেশন অফ হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব। হরিয়ানা এবং পাঞ্জাবের পৃথকীকরণ। 3, ক্রিয়েশন অফ গুজরাট। গুজরাট রাজ্যের প্রবর্তন, তৈরি করা গুজরাট রাজ্য। নাম্বার 4, ইনক্লুশন অফ সিকিম ইন ইন্ডিয়ান ইউনিয়ন। ভারতীয় যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সিকিমের আগমন, সিকিম এর অন্তর্ভুক্তিকরণ। তো এগুলোর মধ্যে
সিকোয়েন্স অনুযায়ী, ঘটনাক্রম অনুযায়ী পরপর কোনটার পর কোনটা ঘটেছে আমাদের সেটা বলতে হবে। তো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 1324। প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কিন্তু তৈরি করা হয়েছিল ফার্স্ট ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ। এটা হয়েছিল 1953-তে। 1953-তে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য তৈরি হয় অন্ধ্রপ্রদেশ, এবং তেলেগু ভাষাভাষী যারা তারা এই সেপারেট একটা স্টেট তৈরি করছেন 1953-তে। এরপর যেটা হয়েছিল সেটা হচ্ছে গুজরাট। তৎকালীন বোম্বে যে রাজ্যটা ছিল সেখান থেকে মারাঠি যারা বলতো তাদেরকে মহারাষ্ট্র, এবং যারা গুজরাটি বলতো তাদেরকে গুজরাট, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। অর্থাৎ গুজরাট তৈরি হচ্ছে এবং মহারাষ্ট্র তৈরি হচ্ছে কিন্তু 1960 সালে। 1960 সালে এদেরকে পৃথক করা হচ্ছে। এরপর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সেপারেশন অফ হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব। পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যকে পৃথক করা হচ্ছে। অর্থাৎ ওই পাঞ্জাব থেকেই হরিয়ানাকে কিন্তু বের করে আনা হচ্ছে একটা আলাদা রাজ্য হিসেবে। এটা হয়েছে 1966-তে। খুব গুরুত্বপূর্ণ সাল 1966-তে সেপারেশন অফ হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব। এরপর অনেক পরে ইনক্লুশন অফ সিকিম ইন ইন্ডিয়ান ইউনিয়ন। সিকিম কিন্তু একটা প্রিন্সেলি স্টেট ছিল যেখানে ছোগিয়াল ডাইনেস্টি এরা রাজত্ব করত। তো প্রাথমিকভাবে সিকিম কিন্তু ভারতের সেই অর্থে রাজ্য ছিল না। এদের যে সমস্ত ওই এক্সটার্নাল অ্যাফেয়ার, ডিফেন্স, এইগুলো ভারতের হাতে ছিল, ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হতো, কিন্তু সামগ্রিকভাবে এই রাজ্যটা ভারতের অন্তর্ভুক্ত ছিল না। তো এরপর 1975-এ 36তম সংবিধান সংশোধনীতে 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। 1975 গুরুত্বপূর্ণ সাল। সিকিম ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং সিকোয়েন্সটা এভাবে কিন্তু সিকোয়েন্স আছে। এটা ইউনিয়ন অ্যান্ড হিজ টেরিটরি, লক্ষ্মীকান্তের যে বইটা আছে সেখানে কিন্তু খুব ভালো করে এটা দেওয়া রয়েছে পরপর। আচ্ছা, এরপর হুইচ অফ দ্য ফলোয়িং কমিটিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার হেডেড বাই সর্দার প্যাটেল। অর্থাৎ সংবিধান সভায় যে সমস্ত কমিটিগুলো ছিল তার মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কোন কোন কমিটির প্রধান ছিলেন? অপশানগুলো দেওয়া রয়েছে। তো তার আগে স্টেটমেন্ট: প্রভিশনাল কনস্টিটিউশন কমিটি, অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস। নাম্বার 3, স্টেট কমিটি। এর মধ্যে সর্দার প্যাটেল যে কমিটিগুলো হেড ছিলেন সেটা হচ্ছে, উত্তরটা হবে অপশন এ, 1 and 2 অনলি। অর্থাৎ প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির হেড ছিলেন তিনি, এবং ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি অ্যান্ড ট্রাইবাল এক্সক্লুডেড এরিয়াস এর হেড ছিলেন বল্লভভাই প্যাটেল। কিন্তু স্টেট কমিটির হেড উনি ছিলেন না। স্টেট কমিটির হেড যিনি ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহরু। তো আমরা এখানে আরেকবার এই কে কোন কমিটির হেড ছিলেন সেটা একটু জেনে নেব। ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি হেড ছিলেন জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি হেড ছিলেন জওহরলাল নেহরু। পাওয়ার কমিটি, কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির কিন্তু সর্দার প্যাটেল। অর্থাৎ এই প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি যেটা এখানে দেওয়া রয়েছে সর্দার প্যাটেল, এখানে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি বললে কিন্তু এটা জওহরলাল নেহরু হয়ে যেত। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল এক্সক্লুডেড এরিয়াস, এটা বল্লভভাই প্যাটেল। রুলস অফ প্রসিডিওর কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটি হেড ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রুলস অফ প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টেট কমিটি, স্টেট কমিটি, কমিটি ফর নেগোসিয়েটিং উইথ স্টেটস, তো স্টেট কমিটির প্রধান ছিলেন জওহরলাল নেহরু। এবং স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কমিটি মনে রাখতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই গুরুত্বপূর্ণ অংশগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। এরপর কোশ্চেন নাম্বার 47, India has been described as an indestructible union of destructible states.
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ফ্রেজ? ভারতবর্ষ হচ্ছে একটা অবিভাজ্য রাষ্ট্র এবং ডিস্ট্রাক্টেবল স্টেট, অর্থাৎ বিভাজনক্ষম রাজ্য। রাজ্যগুলোকে বিভাজন করা যায়, কিন্তু ইউনিয়ন বিভাজ্য নয়, ভাগ করা যাবে না, ইনডিস্ট্রাক্টেবল। তো এর যে মিনিং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোন স্টেটমেন্টের সাথে? এ স্টেট ক্যান বি সিডেড অফ টু এ ফরেন স্টেট, অর্থাৎ ওই রাজ্যগুলোকে কিন্তু বিদেশিদের হাতে তুলে দেওয়া যেতে পারে। ডিভিশন অফ স্টেট ইন 4 গ্রুপস আন্ডার অরিজিনাল কনস্টিটিউশন, মূল যে সংবিধান ছিল সেখানে রাজ্যের 4টে গ্রুপে বিভাগের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাথমিকভাবে যে রাজ্যের 4টে ABCD গ্রুপ যে ছিল সেই গ্রুপের কথা বলা হচ্ছে এখানে। নাম্বার সি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ এ স্টেট ইজ নট গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এই ইন্টিগ্রিটি এটা কিন্তু কনস্টিটিউশন দ্বারা গ্যারেন্টেড নয়। ডি, টেরিটোরিয়াল বাউন্ডারি অফ এ স্টেট ক্যান নট বি চেঞ্জড উইদাউট দ্য কনকারেন্স অফ স্টেট লেজিসলেচার, অর্থাৎ ওই স্টেটের যে বাউন্ডারি আছে সেটা ওই রাজ্যের যে সংসদ তাদের অনুমতি ছাড়া কিন্তু চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না, এটা দেয়া রয়েছে। তো এখানে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এখানে কিন্তু যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ এ স্টেট ইজ নট গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন। এখানে স্টেট বলতে কিন্তু রাষ্ট্র নয়, রাজ্যের কথা বলা হচ্ছে। স্মল যেটা অক্ষর থাকে, স্মল এস যেটা থাকে সেটা রাজ্যের কথা বলা হয় এবং ক্যাপিটাল এসটা কিন্তু রাষ্ট্রের কথা বোঝায় পলিটির ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে যে রাজ্যের যে এরিয়া সেটা কিন্তু যে একদম ফিক্সড, সংবিধানে কিন্তু এটা বলা হচ্ছে না, সংবিধানে এটা কিন্তু গ্যারেন্টি দেওয়া হচ্ছে না যে যে স্টেটটা তৈরি হচ্ছে সেই স্টেটের বাউন্ডারি বা সেই স্টেটের অংশ ওইটাই থাকবে। তো এটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা জানি সংবিধানে কিন্তু খুব সহজে একটা রাজ্যের বাউন্ডারি পরিবর্তন, তার নাম পরিবর্তন, এটা কিন্তু খুব সহজে একটা সিম্পল মেজরিটির মাধ্যমে কিন্তু করা যায় এবং সেটা ওই প্রেসিডেন্টের রিকমেন্ডেশন চাই সেই বিলটা উপস্থাপন করতে গেলে, এবং সেটা রাজ্যের থেকে অনুমতি নেওয়া হয়, কিন্তু রাজ্যের যে পরামর্শ সেটা পার্লামেন্ট মানতে বাধ্য নয়। অর্থাৎ রাজ্য যদি রাজি না থাকে তাহলেও কিন্তু বাউন্ডারি, জাতীয় স্বার্থে বাউন্ডারি কিন্তু চেঞ্জ করা যেতে পারে বা রাজ্যের নাম পরিবর্তন করা যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু রয়েছে আর্টিকেল 3-তে। সুতরাং এই অংশটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এখানে যেটা বক্তব্য যেটা বলা হচ্ছে, ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন, অর্থাৎ ভারতের যে অখণ্ডতা, অবিভাজ্যতা সেটাকে ভাঙা যায় না, কিন্তু রাজ্যগুলোকে কিন্তু যেমন ইচ্ছা, পার্লামেন্টের হাতে সম্পূর্ণ ক্ষমতা আছে রাজ্যগুলোকে যেমন ইচ্ছা পরিবর্তন করা, রাজ্যগুলোকে বিভিন্ন বাউন্ডারি ভাগ করে দেওয়া বা তাদের নাম পরিবর্তন যেমন ইচ্ছা করার কিন্তু ক্ষমতা পার্লামেন্টের রয়েছে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সি। এরপর উইথ রেফারেন্স টু দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। সিবিআইয়ের ক্ষেত্রে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো, নাম্বার 1, it is a statutory body created by the Delhi Special Police Establishment Act of 1946. Number 2, a committee recommending the appointment of the director of CBI include the Prime Minister, the Union Home Minister, the Chief Justice of India. যারা এই সিবিআই যে ডাইরেক্টর হবে তাকে অ্যাপয়েন্টমেন্ট করার যে কমিটি, যারা চুজ করবেন ওই সিবিআই ডাইরেক্টরকে, সেই কমিটিতে থাকছেন প্রধানমন্ত্রী, ইউনিয়ন হোম মিনিস্টার এবং ভারতের যে চিফ জাস্টিস, প্রধান যে বিচারপতি তিনি। নাম্বার 3, ইট কন্ডাক্টস প্রসিকিউশন অফ কেসেস আন্ডার দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013। এরা এই লোকপাল এবং লোকায়ুক্ত অ্যাক্ট 2013 অনুযায়ী কিন্তু বিভিন্ন কেসগুলোর প্রসিকিউশন করে থাকেন। তো এই বিষয়গুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল। এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে, প্রথম স্টেটমেন্ট, এটি যে স্ট্যাচুটরি বডি, এটা কিন্তু ঠিক নয়, কারণ এটা স্ট্যাচুটরি বডি নয়, এটা পার্লামেন্টের কোনো আইন দ্বারা তৈরি হয়নি। এটা তৈরি হয়েছিল এই দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশ অ্যাক্ট
1946 অনুযায়ী এটা কিন্তু আহ, আহ, এর পাওয়ারটা এই অ্যাক্ট থেকে আসে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এইখান থেকে এই সিবিআই কিন্তু পাওয়ারটা পায় এই অ্যাক্ট থেকে। কিন্তু এটা তৈরি হয়েছিল একটা রিজলিউশনের মাধ্যমে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটা রিজলিউশনের মাধ্যমে সিবিআই তৈরি হয়েছিল। তো ক্রিয়েটেড বললে কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে, এটা ক্রিয়েটেড হয়নি এই এই অ্যাক্ট থেকে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে এটা তৈরি হয়নি, এটা এখান থেকে এর পাওয়ারটা পেয়ে থাকে এই অ্যাক্ট থেকে। কিন্তু সিবিআই তৈরি হয়েছিল একটা রেজলিউশনের মাধ্যমে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের রেজলিউশন। তো এটা স্ট্যাচুটরিও নয় এবং এইটাও পুরো সেন্টেন্সটা এটা ভুল। A committee recommending the appointment of director of CBI include Prime Minister, Union Home Minister, Chief Justice of India। এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কারণ এই যে কমিটি সিবিআই এর ডাইরেক্টরকে ঠিক করে, চুজ করে, সেই কমিটিতে প্রাইম মিনিস্টার থাকেন এবং সেই কমিটিতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকেন, অথবা তার রেকমেন্ডেশনের কোনো একজন জাস্টিস থাকেন। চিফ জাস্টিস তিনি নাও হতে পারেন, তিনি চিফ জাস্টিস কাউকে রিকমেন্ড করতে পারেন যে উনি থাকবেন, তো সেক্ষেত্রে তিনি থাকবেন। আর থাকবেন লিডার অফ অপোজিশন। এই তিনজন কিন্তু সিবিআইয়ের ডিরেক্টরকে চুজ করে থাকেন। তো এখানে স্টেটমেন্টটা ভুল হয়ে যাচ্ছে, ইউনিয়ন হোম মিনিস্টার কিন্তু এখানে থাকছেন না, সুতরাং এটা ভুল। আর এই 3 নম্বর স্টেটমেন্ট, ইট কন্ডাক্টস প্রসিকিউশন অফ কেসেস আন্ডার দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013, এইটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল 2013-তে, লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট। এটা দিল্লি মানে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল এই যে 1946-এর দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টটাকে অ্যামেন্ড করে 2013-তে লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট আনা হয় এবং সেখানে কিন্তু এই প্রসিকিউশনের ব্যাপারটা এখানে আসে এবং একজন ডাইরেক্টর অফ প্রসিকিউশন কিন্তু নিয়োগের কথা এখানে বলা হয়। এই 2013 যে একটা যখন নতুন একটা যে আসে অ্যামেন্ড করার পর, সেখানে একজন ডাইরেক্টর অফ প্রসিকিউশন অ্যাপয়েন্টমেন্ট করার কথা বলা হয় এবং তিনি একজন সেন্টার অফিসার হিসেবে থাকবেন। তো যাই হোক, এই বিষয়টা এখানে আসছে। সো এখানে শুধুমাত্র 3 নাম্বারের যেটা, সেটা কিন্তু ঠিক হচ্ছে, অর্থাৎ সি এখানে সঠিক উত্তর। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন নিয়ে যে সমস্ত বিষয়গুলো, সেখানে 1 নাম্বার, ইট প্লেসেস অ্যান অব্লিগেশন অন দ্য স্টেট টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স। তো এখানে বলা হচ্ছে যে স্টেট প্রোভাইড করবে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন, এটা কিন্তু এখানে 6 থেকে 14 বছর বয়সী যারা রয়েছে তাদেরকে স্টেট ফ্রি এডুকেশন, বাধ্যতামূলক এডুকেশন প্রোভাইড করবে। নাম্বার 2, দিস রাইটস অ্যাভেলেবল অনলি টু সিটিজেন্স অ্যান্ড নট টু ফরেনার। এই যে রাইটটা, এই যে রাইট টু এডুকেশন, এটা শুধুমাত্র ভারতের যারা নাগরিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য, বিদেশিদের ক্ষেত্রে, বিদেশি যারা এখানে বসবাস করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। এখানে যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নাম্বার এ, 1 অনলি। 1 নাম্বারটা শুধু ঠিক, 6 থেকে 14 বছর বয়সী পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার বিষয়টা নিয়ে রাইট টু এডুকেশন বলা হয়েছিল এখানে। তো কিন্তু সেকেন্ড যে স্টেটমেন্টটা দেওয়া আছে, শুধুমাত্র ফরেনার, এই সিটিজেনরা, ভারতের সিটিজেনরা পাবেন, ফরেনাররা পাবেন না, এটা কিন্তু ঠিক নয়। 86তম সংবিধান সংশোধনী 2002-তে যখন এইটা অ্যাড হয়েছিল, রাইট টু এডুকেশন, আর্টিকেল 21-এ, অর্থাৎ যেখানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যেটা অ্যাড করা হচ্ছে, সেখানে কিন্তু এটা শুধুমাত্র সিটিজেনদের ক্ষেত্রে বলা হয়নি। এখানে এটা কিন্তু বোথ সিটিজেন্স আর ফরেনার উভয়ই কিন্তু এই রাইটটা, এই অধিকারটা উপভোগ করে থাকেন। 86তম সংবিধান সংশোধনী 2002 খুব গুরুত্বপূর্ণ এবং আর্টিকেল 21-এর এই রাইট টু এডুকেশনের সাথে সম্পর্কিত, দুটোই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখানে উত্তরটা হবে অপশন এ অনলি। নেক্সট কোয়েশ্চেন, উইথ রেফারেন্স টু ডেমোক্রেসিস কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ডেমোক্রেসি
গণতন্ত্র সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার 1, অল কান্ট্রিজ হুইচ হোল্ড ইলেকশন আর ডেমোক্রেটিক পলিটিক্স। যে সমস্ত দেশ ইলেকশন হেল্ড করায়, ভোট সংগঠিত করে, তারাই গণতান্ত্রিক দেশ। নাম্বার 2, অল কান্ট্রিজ দ্যাট আর ডেমোক্রেটিক পলিটিক্স হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। প্রত্যেক গণতান্ত্রিক দেশের একটা করে লিখিত সংবিধান রয়েছে। তো এক্ষেত্রে কোন স্টেটমেন্টটা সঠিক বা ভুল সেটা বলতে হবে। এখানে যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ডি, নাইদার 1 নর 2। অল কান্ট্রিজ হুইচ হোল্ড ইলেকশন আর ডেমোক্রেটিক পলিসিস, এটা ঠিক নয়। যে সমস্ত দেশে ভোট হয়ে থাকে তারা কিন্তু সবসময় ডেমোক্রেটিক কান্ট্রি নাও হতে পারে। যেমন চীনের ক্ষেত্রে, চীনে কিন্তু ইলেকশন হয়ে থাকে, যিনি প্রেসিডেন্ট হবেন তাকে নির্বাচন করা হয়ে থাকে। এদের যে পার্লামেন্ট, চীনের যে পার্লামেন্ট, সেখানে কিন্তু এই ইলেকশনটা হয়। তো ইলেকশন হওয়া মানেই সেই দেশটা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক সেটা কিন্তু নয়। চীন কিন্তু গণতান্ত্রিক নয়, কিন্তু সেখানে তাও ইলেকশন হয়। তো সুতরাং স্টেটমেন্ট 1 ঠিক নয়। আর নাম্বার 2 যেটা বলা আছে, লিখিত সংবিধান, কিন্তু গণতন্ত্র মানে লিখিত সংবিধান থাকবে এরকমটাও নয়। কারণ আমাদের ইউনাইটেড কিংডম ব্রিটিশ, সেখানে তাদের কিন্তু লিখিত কোনো সংবিধান নেই, কিন্তু তারা গণতান্ত্রিক দেশ। সুতরাং এই স্টেটমেন্টটাও ভুল। এরপর কোয়েশ্চেন নাম্বার 51, হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশনস ক্যান বি কনসিডার্ড প্রপার ফর দ্য ইম্পোজিশন অফ প্রেসিডেন্ট রুল ইন আ স্টেট। তো কোন কোন কন্ডিশনগুলো এখানে প্রপার কন্ডিশন রয়েছে যেখানে প্রেসিডেন্ট রুল কোনো স্টেটের ক্ষেত্রে দেয়া যেতে পারে, প্রেসিডেন্ট রুল লাগু করা যেতে পারে। নাম্বার 1, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য স্টেটের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে যদি বিভিন্ন সমস্যা থাকে সেক্ষেত্রে। নাম্বার 2, এ গভর্নমেন্ট ইজ ডেলিবারেটলি অ্যাক্টিং এগেইনস্ট দ্য কনস্টিটিউশন, যদি সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের এগেইনস্টে সেই রাজ্যটা যায়, বিভিন্ন কাজকর্ম সংবিধানের বিরুদ্ধে করে থাকে। নাম্বার 3, এ কনস্টিটিউশনাল ডিরেকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ডিসরিগার্ডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো ডিরেকশন দিয়ে থাকে সংবিধানের ক্ষেত্রে, কনস্টিটিউশনাল ডিরেকশন, আর স্টেট গভর্নমেন্ট যদি সেটা না মানে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা যেতে পারে। এর মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলো সঠিক? তো এখানে যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, 2 and 3 অনলি। যদি সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন করে বা সংবিধান বিরোধী কাজ করে থাকে ওই স্টেট গভর্নমেন্ট, সেক্ষেত্রে, অথবা সংবিধান স্বীকৃত কোনো ডাইরেকশন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি দেয় এবং সেটা যদি স্টেট গভর্নমেন্ট না মেনে চলে, সেক্ষেত্রে সেখানে এই এমার্জেন্সিটা, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল যেটাকে বলা হচ্ছে, এটা লাগু করা যেতে পারে। কিন্তু এই ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এরকম ডাইরেক্টলি বলা যায় না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বোমাই কেস 1994। এখানে সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল 356 অনুযায়ী যে স্টেট এমার্জেন্সি ডাকা হয়, সেক্ষেত্রে কোন কোন গ্রাউন্ডটা প্রপার গ্রাউন্ড আর কোন কোন গ্রাউন্ডটা ইমপ্রপার গ্রাউন্ড সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দেয়। বোমাই কেস 1994, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেস। এইখানে কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া আছে কোন কোনগুলো। সেখানে কিন্তু এই ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনটা ইমপ্রপার বলা হচ্ছে। এই ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কারণ দেখিয়ে কিন্তু প্রেসিডেন্ট রুল আনা যায় না, কারণ এই বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি বা এই সমস্ত বিষয়, এই অর্থনৈতিক ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এই ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ফেলা হচ্ছে, এবং সেখানে এই কারণ দেখিয়ে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা যায় না কোনো স্টেটে, কিন্তু এইগুলো ঠিক। এরপর, অ্যাজ দ্য চিফ ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য স্টেট, দ্য ডিউটিস অফ দ্য অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল আমরা জানি তিনি হচ্ছেন যে প্রধান ল অফিসার একটা রাজ্য সরকারের। তো সেই অ্যাডভোকেট জেনারেল তার যে ডিউটিগুলো আছে সেগুলো, টু গিভ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট আপন লিগাল ম্যাটার্স হুইচ আর রেফার টু হিম বাই দ্য গভর্নর। গভর্নর যেগুলো রেফার করবেন সে সমস্ত বিষয়ে
সরকারকে পরামর্শ দেয়া, লিগাল পরামর্শ দেয়া, আইনি পরামর্শ দেয়া। টু পারফর্ম সাচ আদার ডিউটিস অফ আ লিগাল ক্যারেক্টার দ্যাট আর অ্যাসাইন্ড টু হিম বাই দ্য গভর্নর, অন্যান্য ডিউটিগুলো পালন করা যেগুলো গভর্নর তাকে অ্যাসাইন করছেন, সেই সমস্ত লিগাল ক্যারেক্টার যেগুলো রয়েছে সেই সমস্ত ডিউটিগুলো পালন করা। নাম্বার 3, টু মেডিটেট ইন আ ডিসপুট বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট ইন অর্ডার টু ব্রিং অ্যাবাউট অ্যান এগ্রিমেন্ট অর রিকনসিলিয়েশন। তো মধ্যস্থতা করা, যে সমস্ত মানে সেন্ট্রাল এবং রাষ্ট্রের মধ্যে, রাজ্যের মধ্যে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনি বিষয়ে মধ্যস্থতা করা। Number 4, to give advice to the governor to make rule for the smooth transaction of business in judicial bodies of the state. গভর্নরকে বিভিন্ন অ্যাডভাইস দেয়া যাতে করে ওই রাজ্যের যে সমস্ত জুডিশিয়াল বডিগুলো রয়েছে সেগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারে, সেই সম্পর্কে গভর্নরকে অ্যাডভাইস দেয়া। এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট কারেক্ট, কোন কোনগুলো ভুল? এখানে যেটা কারেক্ট সেটা হচ্ছে অপশন এ, 1 and 2 অনলি। 3 এবং 4 এটা কিন্তু ঠিক নয়, এই কাজগুলো কিন্তু করেন না তিনি। কনস্টিটিউশনের এই যে বিষয়টা বলা আছে সেন্টার স্টেটের মধ্যে বিভিন্ন মধ্যস্থতা করা, এটা কিন্তু এর মধ্যে পড়ছে না। এরপর পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামাউন্টস to a violation of any of the fundamental duties enlisted in the constitution? তো এই সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিজের যদি ভায়োলেশন হয় সেক্ষেত্রে কি বলা আছে? নাম্বার 1, নট কাস্টিং ভোট ইন অ্যান ইলেকশন, ইলেকশনে ভোট দিতে না পারা। নাম্বার 2, এনকারেজিং এনিমিটি বিটুইন ডিফারেন্ট সেকশন অফ পিপল অন গ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ অর রিলিজিয়ন, অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজ এবং রিলিজিয়নের ভিত্তিতে বিভিন্ন এদের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করা, সেকশন তৈরি করা, অর্থাৎ বিভাগ করা, ভাষা এবং ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করা। নাম্বার 3, ট্রেড ইন রেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিভিন্ন যে এন্ডেঞ্জার্ড স্পিসিস যারা আছে, প্রজাতি যারা আছে, লিস্টেড যারা প্রজাতি, তাদের বিভিন্ন ট্রেড করা, ব্যবসা বাণিজ্য করা সেই সমস্ত স্পিসিস, সেই সমস্ত প্রজাতির প্রাণীদের। তো এর মধ্যে কোন কোনটা সঠিক, কোন কোন ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডিউটিজের ভায়োলেশন হচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটিস ভায়োলেশন করা এর মধ্যে কোনগুলো? তো এটা উত্তরটা খুবই সহজ, কারণ ভোট দানে বিরত থাকা, নট কাস্টিং ভোট ইন ইলেকশন, সেটা ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে কিন্তু পড়ছে না, ফান্ডামেন্টাল ডিউটিস এটা নয়। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ আর রিলিজিয়নের ভিত্তিতে ডিসক্রিমিনেশন তৈরি করা, এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিজের ভায়োলেশন বলা হবে। আর ট্রেড করা, এন্ডেঞ্জার্ড স্পিসিসের ট্রেড করা, এটাও কিন্তু ভায়োলেশনের মধ্যে ধরা হবে। তো এই ভার্মা কমিটি রিপোর্ট কিন্তু এই সাথে জড়িত, এই ফান্ডামেন্টাল ডিউটিসের সাথে ভার্মা কমিটি রিপোর্ট জড়িত, যেটা 1999 সালে এই কমিটিটা তৈরি হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট এবং ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থেম, যেখানে যেগুলো যাদেরকে ইনসাল্ট করা এখানে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তৈরি করা হচ্ছে, প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। তো এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এর সাথে জড়িত এবং এগুলো মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। এই কাস্ট রিলিজনের ক্ষেত্রে যদি কেউ ডিসক্রিমিনেশন তৈরি করে থাকে, যদি এদের মধ্যে বিভেদ সৃষ্টি করে থাকে, সেক্ষেত্রে প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1955-তে কিন্তু শাস্তিদানের ব্যবস্থা রয়েছে। প্রিভেনশন অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনার অ্যাক্ট 1971-এ আইনটা হয়েছে, এবং এই ভার্মা কমিটি ডিউটিস অফ সিটিজেন্স 1999-এ যে রিপোর্টগুলো আসে সেই সংক্রান্ত বিষয় এখানে কিন্তু রয়েছে। এবং গুরুত্বপূর্ণ যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, খুব গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টের ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এখানেও কিন্তু ওই ট্রেড আর রেয়ার স্পিসিসের যে ট্রেড বিষয়টা, সেটা কিন্তু প্রহিবিশন আনা হয়েছে। অর্থাৎ এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো যাতে ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয় সেই বিষয়টা কিন্তু এখানে আনা হয়েছে। যদিও এটা সরাসরি কিন্তু কোর্টে যাওয়া যায় না, ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হলে সরাসরি যাওয়া যায় না, কিন্তু বিভিন্ন আইন রয়েছে এই সংক্রান্ত, আলাদা আলাদা আইন রয়েছে, সেই অনুযায়ী কোনো যদি ভায়োলেশন হয় সেখানে কোর্টে যাওয়া যেতে পারে, সেই আইন অনুযায়ী। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের ডাইরেক্ট কোনো কোর্টে যাওয়া যায় না, ফান্ডামেন্টাল ডিউটিসের এই যদি কেউ মেনে না চলে সেক্ষেত্রে কোর্টে যাওয়া যায় না।
নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ডু নট হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। এর মধ্যে কারা প্রেসিডেন্টের প্লেজার অনুযায়ী, প্রেসিডেন্টের নিয়ম অনুযায়ী কারা অফিসে থাকতে পারেন না, অর্থাৎ প্রেসিডেন্ট ঠিক করে দেন না এদের টেনার কতটা হবে সেই বিষয়। তো কে আছেন? অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, চিফ ইলেকশন কমিশনার। এর মধ্যে কোন উত্তরটা সঠিক? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, এরপর মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং চিফ ইলেকশন কমিশনার। এরা কিন্তু প্রেসিডেন্টের প্লেজারের উপর ডিপেন্ডেন্ট নয়, একমাত্র অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কিন্তু প্রেসিডেন্টের প্লেজারের উপর ডিপেন্ড করছে তার টেনারটা। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ক্যাগ রয়েছে, তো ক্যাগের যে পিরিয়ড সেটা কিন্তু 6 বছর বা 65 বছর পর্যন্ত, অথবা 6 বছর তার যে টেনার সেটা। এবং ওই ইউপিএসসির ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেনার রয়েছে, আবার ওই চিফ ইলেকশন কমিশনারও কিন্তু টেনার রয়েছে, কিন্তু অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে কোনো পার্টিকুলার দিন, পার্টিকুলার সময় বলা নেই যে কতদিন তিনি থাকতে পারবেন পদে। এটা পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু প্রেসিডেন্টের উপর। সুতরাং অ্যাটর্নি জেনারেলটা এখানে হবে না। নেক্সট, উইথ রেফারেন্স টু ইলেকটোরাল কনস্টিটিউয়েন্সিস ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কনস্টিটিউয়েন্সি যেগুলো তৈরি করা হয় ইলেকশনের জন্য সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। নাম্বার 1, বাউন্ডারিজ অফ লোকসভা কনস্টিটিউয়েন্সিস আর সেম অ্যাজ ডিস্ট্রিক্ট বাউন্ডারি। ডিস্ট্রিক্ট বাউন্ডারি অনুযায়ী এই কনস্টিটিউয়েন্সি, এই যে ভোটের যে বিষয়টা, কতটা বাউন্ডারিতে একজন ভোটে দাঁড়াবেন একটা নির্দিষ্ট এলাকাতে, সেই এরিয়াটা ডিস্ট্রিক্ট বাউন্ডারির সাথে সমান হয়, একই হয়। নাম্বার 2, দেয়ার আর মেনি লোকসভা কনস্টিটিউয়েন্সিস ইজ ওয়ান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অফ ইচ স্টেট। লোকসভার ক্ষেত্রে অনেকগুলো কনস্টিটিউয়েন্সি থাকতে পারে একটা স্টেটের মধ্যে, বিভিন্ন যে অ্যাসেম্বলি রয়েছে তার মধ্যে অনেকগুলো লোকসভা কনস্টিটিউয়েন্সি থাকতে পারে, এটা বলা রয়েছে। এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কিন্তু ডি, নাইদার 1 নর 2। কারণ ডিস্ট্রিক্টের যে বাউন্ডারি সেটা আলাদা, এই যে কনস্টিটিউয়েন্সিগুলো তৈরি হয় কতটা একটা বাউন্ডারি থাকবে সেটা কিন্তু একটা জনসংখ্যার ভিত্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়। তো এটা কিন্তু ডিস্ট্রিক্ট বাউন্ডারির সাথে কিন্তু সমান হয় না। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর সেন্সাসের সাথে এটা পুরোপুরি জড়িত। এই কটা সিট অ্যালোকেশন হবে একটা রাজ্যের ক্ষেত্রে, প্রত্যেকটা টেরিটোরিয়াল যে কনস্টিটিউয়েন্সিস থাকবে তার যে ডিভিশন হবে সেটা কিন্তু ওই সেন্সাসের পর নির্ণয় করা হয়। তো এটার সাথে কিন্তু স্টেট অ্যাসেম্বলির সাথে কোনো সম্পর্ক এটা নেই সরাসরি। এখানে আলাদাভাবে কিন্তু জনসংখ্যা অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভাগ করা থাকতে পারে। তো এখানে এই দুটো বিষয় কিন্তু উত্তর হয়ে যাচ্ছে নাইদার 1 নর 2। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ অ্যাডভান্টেজেস অফ ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নেন্স। ডেমোক্রেটিক সিস্টেমের সুবিধা নয় কোনগুলো, নয় কোনটা, যেটাকে ডেমোক্রেটিক যে সিস্টেম, গণতান্ত্রিক পদ্ধতির সুবিধা বলা যায় না, এর মধ্যে কোনটা? ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিংয়ের ইমপ্রুভমেন্ট তৈরি করে এটা, ডিসিশন নেওয়ার কোয়ালিটির ইমপ্রুভমেন্ট ঘটায়। বি, ইট এইডস ইন ডিলিং উইথ ডিফারেন্সেস অ্যান্ড অ্যাসিস্ট ইন কনফ্লিক্ট রেজলিউশন। বৈচিত্র্যের মধ্যে কাজ করতে পারে এটা, ডিফারেন্সের মধ্যে কাজ করতে পারে, কনফ্লিক্ট রেজলিউশন করতে পারে, বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে সমাধান ঘটাতে পারে। ইট এনহ্যান্স দ্য ডিগনিটি অফ দ্য সিটিজেনদের যে আত্মসম্মান সেটাকে বাড়িয়ে তোলে। নাম্বার ডি, ইটস ইনভ্যারিয়েবলি লিডস টু অ্যাবসলিউট রুল অফ দ্য মেজরিটি যে রুল, অ্যাবসলিউট রুল, সেটা তুলে ধরে। এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে যেটা হবে না সেটা হচ্ছে অপশন ডি, লিডস টু অ্যাবসলিউট রুল অফ মেজরিটি। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা মাইনরিটি রয়েছে তাদেরকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, তাদেরও ডেভেলপমেন্টের কথা বলতে হবে, এটা কিন্তু ডেমোক্রেসির মূল বিষয়। তো শুধুমাত্র যারা যারা মেজরিটি রয়েছে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হবে, সুবিধা দেওয়া হবে,
এটা কিন্তু ডেমোক্রেসি বলে না। সুতরাং এই ডি অপশানটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কারণ এখানে মেজরিটি পার্টি রুলের কথা বলা আছে, কিন্তু বাকিরা যারা মাইনরিটি রয়েছে তাদেরকে একেবারে তাদেরকে দেখা হবে না বা তাদেরকে কথা শোনা হবে না, সেই বিষয়টা কিন্তু ডেমোক্রেসি বলে না। সুতরাং অপশান ডি উত্তর হয়ে যাবে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ক্যাগের ব্যাপারে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, হি অডিটস দ্য রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য সেন্টার, স্টেট অ্যান্ড অল লোকাল বডিজ। তিনি এই সেন্টার এবং স্টেট এবং সমস্ত লোকাল বডিজ যারা আছে তাদের এক্সপেন্ডিচার, তাদের যে খরচ, তার অডিট করে থাকেন, তার হিসাব তিনি রক্ষা করেন। এবং হিজ সার্টিফিকেশন রিগার্ডিং দ্য নেট প্রসিডিং অফ এনি ট্যাক্স অর ডিউটি ইজ ফাইনাল। তিনি এই ট্যাক্স এবং ডিউটির ব্যাপারে তিনি যেটা বলবেন সেটাই ফাইনাল ডিসিশন। এর মধ্যে কোন স্টেটমেন্ট ঠিক বা কোন স্টেটমেন্ট ভুল? এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে তার মধ্যে হবে অপশন বি সঠিক উত্তর। শুধুমাত্র 2 কিন্তু এখানে সঠিক। তো তিনি যে ট্যাক্স এবং ডিউটির ব্যাপারে তিনি যে সার্টিফিকেশন দেন, অর্থাৎ ওইগুলোর অডিট ঠিক আছে, ওইগুলো হিসাব ঠিকঠাক আছে, এখানে কোনো গরমিল নেই, তিনি যদি এটা সার্টিফিকেশন দেন সেটা ফাইনাল হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু তিনি এই লোকাল বডিজের কিন্তু এটা দেখেন না। তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে রিসিপ্ট এবং এক্সপেন্ডিচারের যে আয় ব্যয়ের যে হিসাব তিনি সেটা রক্ষা করেন, কিন্তু লোকাল বডিজের ক্ষেত্রে এটা কিন্তু নয়। তো উত্তর হয়ে যাচ্ছে 2 অনলি। নেক্সট, ইন অর্ডার টু সেট ফ্রি অ্যান্ড অ্যারেস্ট person if the manner or ground of arrest are not lawful, which of the following writ is the court likely to issue? যে ক্ষেত্রে ওই অ্যারেস্টটা লফুল নয়, আইনসম্মত নয়, কোনো ব্যক্তিকে যখন বন্দি করা হয়, অ্যারেস্ট করা হয়, তো সেক্ষেত্রে কোর্ট কোন এর মধ্যে রিটটা ইস্যু করতে পারে? হেবিয়াস কর্পাস, সার্টিওরারি, ম্যান্ডামাস অথবা প্রহিবিশন। তো খুব সহজ এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস যেটা সশরীরে হাজির করার কথা বলে ওই ব্যক্তিকে, যাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেটা যদি লফুল না হয়, আনলফুল হয়, আইনসম্মত না হয়, তাকে যদি এমনিই অ্যারেস্ট করে রাখা হয়, সেটা কিন্তু কোর্ট এই রিটটা ইস্যু করে, হেবিয়াস কর্পাস ইস্যু করে তাকে কিন্তু মুক্তি দেয়। নেক্সট, ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার লিমিটস দ্য পাওয়ার অফ হুইচ অফ দ্য ফলোইং। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এর মধ্যে কার পাওয়ারটাকে লিমিট করে? প্রেসিডেন্টের পাওয়ার, সুপ্রিম কোর্ট হাইকোর্টের পাওয়ার, ক্যাবিনেটের পাওয়ার অথবা পার্লামেন্টের পাওয়ার? এখানে একটা খুব সহজ প্রশ্ন দেওয়া রয়েছে, এটা উত্তর হচ্ছে পার্লামেন্ট। কারণ কেশবানন্দ ভারতী মামলাতে এই ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার কথাটা আসে, এবং সেখানে বলা হয় যে পার্লামেন্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের বিভিন্ন বিষয়ে পরিবর্তন করতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচারের কোনো পরিবর্তন পার্লামেন্ট কিন্তু করতে পারে না, এটা সংবিধান বিরোধী। তো এটা পার্লামেন্টের ক্ষমতাকে সীমিত করে। নেক্সট, উইথ রেফারেন্স টু ফিনান্স কমিশন। ফিনান্স কমিশনের ব্যাপারে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার 1, ইট ইজ আ কোয়াসি জুডিশিয়াল কনস্টিটিউশনাল বডি হুইচ ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই ফিনান্স কমিশন এটা হচ্ছে একটা কোয়াসি জুডিশিয়াল বডি যেটা প্রেসিডেন্ট তৈরি করে থাকেন। নাম্বার 2, দ্য চেয়ারম্যান অফ দ্য কমিশন শুড বি এ পার্সন হ্যাভিং স্পেশাল নলেজ অফ ইকোনমিক্স। অর্থনীতির ওপর তার বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন, যিনি ফিনান্স কমিশনের চেয়ারম্যান হবেন। নাম্বার 3, দ্য মেম্বার্স আর নট এলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট। পুনরায় কিন্তু তারা রিঅ্যাপয়েন্টমেন্ট তারা কিন্তু পাবেন না, আবার অ্যাপয়েন্টমেন্ট তারা পাবেন না টেনার শেষ হয়ে গেলে। তো এই মধ্যে কোন কোন বিষয়টা সঠিক নয়, নট কারেক্ট? স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর নট কারেক্টের মধ্যে ভুল স্টেটমেন্টটা কিন্তু খুঁজে বার করতে হবে। তো এই বিষয়গুলো খুব মনে রাখতে হবে, নট কারেক্ট দেওয়া রয়েছে। তো এখানে যেটা উত্তর হবে ভুল যেগুলো, সেটা হচ্ছে বি 2 এবং 3। তো কারণ এই এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এই আর্টিকেল 280 কিন্তু ফিনান্স কমিশনের কথা বলে থাকে, এবং প্রত্যেক 5 বছর অন্তর এই প্রেসিডেন্ট ফিনান্স কমিশন
তৈরি করে থাকেন, অর্থাৎ আর্টিকেল 280-তে বলা আছে, অর্থাৎ এটা সংবিধান স্বীকৃত একটা বডি, কনস্টিটিউশনাল বডি, এবং প্রেসিডেন্টই কিন্তু এটা তৈরি করে থাকেন প্রতি 5 বছর অন্তর। সুতরাং স্টেটমেন্ট 1 কারেক্ট। আর এই অর্থনীতির ক্ষেত্রে তার স্পেশাল নলেজ থাকতে হবে, এটা কিন্তু ঠিক নয়। পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটা স্পেশাল নলেজ থাকতে হবে, এটা বলা রয়েছে। চেয়ারম্যান শুড বি এ পারসন হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক অ্যাফেয়ার্স, নট ইকোনমি। সুতরাং এই স্টেটমেন্টটা ভুল। এবং রিঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু এরা এলিজিবল রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য, পুনরায় এরা নিযুক্ত হতে পারেন। সুতরাং স্টেটমেন্ট 3ও কিন্তু ভুল। তো এর উত্তরটা হচ্ছে 2 এবং 3 অনলি। তো এই পার্টটা এখানে শেষ করলাম। পরবর্তী অংশে আরও বাকি অংশগুলো কমপ্লিট হবে। তো তোমরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এখানে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে, তো সেটা আমাকে কন্টিনিউ করতে আরও তাড়াতাড়ি উদ্বুদ্ধ করবে। আমি বাকি অংশগুলো আরও তাড়াতাড়ি নিয়ে আসবো এবং প্রয়োজন হলে আরও অনেক বেশি সংখ্যক প্রশ্ন আলোচনা করব, কিন্তু সেটা ডিপেন্ড করছে তোমরা এই ভিডিওগুলো কীরকমভাবে নিচ্ছ সেটার উপর। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা কীরকম লাগছে বা কী কী জিনিস হলে ভালো হয়, আরও কী কী আনলে ভালো হয় সেগুলো জানাবে কমেন্টসের মধ্যে, এবং লাইক শেয়ার করবে। তো আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।